আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দাদু। বিনুর মায়ের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে, শব্দগ্রহণে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দাদু। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন, সমস্ত শৈশব দিগন্তটা জুড়েই আছেন। ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন। তার বয়স হয়েছিল প্রায় 100। জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিম ঘরের রোয়াকে সকাল থেকে বসে থাকতেন। একটা বড় গামলায় গরম জল করে এনে দিদি তাকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না, তাকে সকাল থেকে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো। তামাক সেজে দিত দিদি। কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন। একটু বেশি বেলায় বাবা নায়াবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন। কে এলো? হরিশ? হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদে মরছি। ও হরিশ, ভাত দিতে বলে দে। বাবার বয়স 50-এর ওপর। মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে। বেশ মোটা সোটা নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলেন, বাবাকে এখনো ভাত দাওনি? ছি ছি, এত বেলা হলো। মা বললেন, ও মা, সে কি গো, এই 10টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে ডেকে বললেন, ও বাবা, কে? হরিশ, আপনার বৌমা আপনাকে খাইয়ে এসেছে যে। কি বলছেন আপনি? না না, ও হরিশ, মিথ্যে কথা। আমার কেউ ভাত দেয়নি, না খেয়ে মুলাম আমি। বলি ঠাকুরদাদা ছেলে মানুষের মতো খুঁত খুঁত করে কান্না শুরু করে দিলেন। মা রাগ করে বলে উঠলেন, বুড়ো বাহাদুরে, মরেও না, সাত কাল জ্বালাবে। তোমার সাধের হিমে গিয়ে তোমায় খাওয়াক মাখাক। আমি আর যদি কাল থেকে তোমায় দেখি, তবে আমি বেনি মুখুজ্জের। বাবা দুঃখিত স্বরে বললেন, আহা বড় বউ, ছেলে পিলেদের সামনে। কি ছেলে পিলের সামনে? এনা জানে সোহাগের হিমির কথা? বাহাদুরে বুড়ো চার কালে গিয়ে ঠেকেছে। বড় বউ, অমন করে গুরুজনকে বলতে আছে? ছি ছি, তোমার মুখখানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো। কান্নার মধ্যে ডাকলেন, ও হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। ও হরিশ। বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনার সুরে বললেন, কি বাবা, কি? আমি ভাত খাবো, আমি না খেয়ে মোলাম। ও হরিশ, ওরা আমায় না খেতে দিয়ে মারবে। বাবা কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদতে নেই। ছি, অমন করে কাঁদতে আছে? মা অমনি রোয়াক থেকে বলে উঠলেন, মরণ? বুড়ো বাহাদুরের মরণ দেখ না, যেন 2 বছরের খোকা ছেলের কাছে কেঁদে খুন। জমের ভুল এমনও হয়? বাবা বলেন, আহ, চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা আচ্ছা বাবা, আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে সামান্য 2টি ভাত নিয়ে বাবা দিয়ে এলেন। ঠাকুরদাদা
দিব্যি খেতে বসে গেলেন আবার। মুখে হাসি আর ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচি না। এমনি একদিন নয়, মাসের মধ্যে 10 দিন হতো। ইতিমধ্যে দিদি শ্বশুর বাড়ি চলে গেল। বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সান্ধান্নিক করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে। দুপুরে এসে সামান্য বিশ্রাম করে কাজে বেরোতেন। ফিরতে রাত 8-9টা বাজত। এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন, বাবা, শরীর ভালো আছে তো? এদিকে ঠাকুরদাদাও সারা দিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করার জন্য সেই সময়। আর বাবা, শরীর ভালো, একটু তামাক কেউ দেয় না? টিকে ভিজে আগুন ধরলো না। আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা, মশারিটা কেউ টাঙিয়েই দিলে না। এই দেখ না পিঠটা। তারপর কাঁদো কাঁদো সুরে বললেন, তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাদের সবাই অগ্রাহ্যি করে। এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যি তো, আহা, আমি সব বলে ঠিক করে দেবো এখন। দিস, ভালো করে বলে দিয়ে যাস তো বাবা। দেবো বাবা, দেব। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা যা, হাত পা ধুয়ে জল টল খা। আচ্ছা, তোকে পেট ভরে খেতে টেতে দিচ্ছ তো? হ্যাঁ বাবা। দেখি, সরে আয় তো। একটু মোটা সোটা হলেই না সেই রকমই আছিস? জানিস, ছেলেবেলায় তোর শরীর ছিল এমনি রোগা। তোর গর্ভধারিণী একদিন বললে, খোকার জন্য ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম, জানিস তো? হ্যাঁ, মেহেরপুরের কি যেন বলছিলাম, ভুলে গেলাম। আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধের কথা বলছিলেন বাবা? হ্যাঁ হ্যাঁ, ছাগলের দুধ আনতে বললেন তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল, মালির সঙ্গে সর করে ফেললাম। মাসে 2 টাকা করে দেবো, আর সে আধসের করে ছাগলের দুধ দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বল, তুই এখন যা হরিস, খেয়ে নিকে। দুধ পাচ্ছিস তো বাবা? হ্যাঁ বাবা। ভালো করে দুধ খাবি, দুধেই বল। না বাবা, দুধ ঠিক পাচ্ছি। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুইয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লেগে যাবে। মা বকতেন, হলো বাপের সেবা? বাবা, এমন কীর্তিও কখনো দেখিনি। বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন, আহ, চুপ করো না বড় বউ। কেন চুপ করব? বুড়ো বাপের আবদার যেন 2 বছরের খোকার আবদার, এমন কাণ্ড যদি কখনো দেখেছি। না দেখেছ, থামো তুমি। ওই যে কদিন বুড়ো আছে, তারপর তো আর। সে সবাই জানে। তারপর কি আর তুমি বুনো পাড়ায় দিগম্বর বুনোর সেবা করবে? এসো, দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো। সেদিনই গভীর রাত্রে আমরা সবাই যখন ঘুমিয়ে, ঠাকুরদাদা নিজের ঘর খুলে হাতড়ে হাতড়ে বাইরের ওয়াকে এসে ডাকছেন, ও বৌমা, ও হরিশ। বাবা ধর্মর করে উঠে বসে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে? কি হলো বাবা হরিশ? কি হয়েছে বাবা? বৌমা আমার এখনো ভাত দিলে না। রাত কত হয়েছে দেখতো, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, বাবা ভাত চাইছেন? বাবা, 8 মাস খালি হয়ে গেল, ঢের
ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিও নি, কখনো দেখিও নি। আহ বড় বউ, চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুর দাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, অ হরিশ, অ বৌমা, যাই বাবা, যাচ্ছি। আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুর দাদাকে সান্ত্বনা দিতে লাগলেন, অবোধ শিশুকে লোকে যেমন করে সান্ত্বনা দেয়। বাবা, আপনি তো খেয়েছেন সন্ধ্যার পরেই, আপনার বৌমা ভাত দিয়ে গেছে আপনাকে, মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই আপনার? আপনাকে ভাত না দিয়ে বাড়ির কেউ খেতে পারে বলুন দেখি? এখন রাত 2টো, এখন কি ভাত খেতে আছে? এখন খেলে অসুখ করবে যে। কাল সকালে খুব ভোরেই না হয় আপনাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে এলো বাবা, অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে। অমন করা কি উচিত? ছি। ঠাকুর দাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন, মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাত থেকে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি না। চলুন, শোবেন, চলুন, ঠান্ডা লাগবে। ঘরের মধ্যে আসুন বাবা। আচ্ছা, আসুন আসুন। বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুয়ে দিয়ে চাদর ঢাকা দিয়ে আবার নিজে এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য 2টো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপর এই বুড়ো বয়সে পেট ছেড়ে দিতে শেষ রাত্রিরে গিলে তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন, যে এতকাল সামলেছে সেই সামলাবে, কিন্তু তা তিনি বললেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়েন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়া বাড়িতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার করে মাকে বলে গেলেন, ঠাকুর দাদার যেন কোনো অসুবিধে না হয়। অযত্ন না হয় কথাটা বলতে তাঁর বোধহয় সাহস হলো না, তাহলে ধুমধুমার ঝগড়া বেঁধে যাবে। ঠাকুর দাদাকে গিয়ে বললেন, বাবা আমি গোয়ারি যাচ্ছি, এই 5-6 দিন দেরি হবে, একটু বুঝে শুনে চলবেন। আপনার বৌমাও তো কাজের লোক, ছেলে পুলে নিয়ে বিব্রত। কবে আসবি হরিশ? এই বুধবার নাগাদ চলে আসবো। আজ না গেলে হতো না? শনিবারের বারবেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেরপুরের কুঠির জমা নিবেশ ছিল। শনিবারের বারবেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার বাবা। তা কি করে হবে? তুই বললি না 5 দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো না? বাবার এত হিসেব এখনো মাথায় আছে? 5-6 দিন বললাম যে। আপনি ভাববেন না, কোনো অসুবিধে হবে না আপনার। বাবা তো চলে গেলেন। এদিকে 2 দিন বেশ কাটলো। তারপরেই ঠাকুর দাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যার পর অভ্যেস মতো বলেন, হরিশ, অ হরিশ। কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে, কারণ তাহলেই ঠাকুর দাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। অ হরিশ, বাড়ি এলি? হরিশ, অ হরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না ঠাকুরদা, বাবা আসেননি এখনো। আজ কাছারি কখন গেল? আমাকে বলে গেল না? আমরা উত্তর দিই না। হরিশ, অ হরিশ। ঠাকুরদা, তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ। এই একমাত্র উপায় ঠাকুর দাদাকে অন্যমনস্ক রাখার। আমাদের বলতেন, বস, আমার কাছে বস। আমি, আমার ছোট ভাই নীলু, ফুচু, 2 বোন সরলা আর বিনু ঠাকুর দাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? হ্যাঁ ঠাকুরদা। বিনু এসেছে?
আমার কাছে গিয়ে বস সব। শোন, সুন্দরবনে 156 নম্বর ফ্ল্যাটে আমার মনিবের কাছারি ছিল। পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গড়ানহাটির কাছারি। সুঁদরি আর গড়ান গাছে জঙ্গল কিনা, তাই নাম ছিল গড়ানহাটি। তা একবার নোনাতলার খালে আমাদের ডিঙে লেগেছে। মাঘ মাসের দিন জলে শোন নেমেছে। শোন কি ঠাকুরদা? শোন মানে জানিস নি? শোন মানে জোয়ার, বেশন মানে ভাঁটা। বেশনে নৌকো চলে না সামনে, নোঙর করতে হয় ওদিকের ঘাটে। তারপর কি যেন বলছিলাম? ওই হলো মুশকিল। ঠাকুরদাদার কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন শোন নেমেছে জলে। হ্যাঁ হ্যাঁ, শোন, তাই বলছিলাম। তারপর দেখি এক মস্ত বাঘ জলের ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজির আলী বিশ্বাস ছিল বড় শিকারী। সে অমনি বন্দুকের চোঙে বাগিয়ে এক দেওড় করলে, এক দেওড়, দু দেওড়, বাস বাঘ উল্টে পড়লো খালের জলে। আরে মনু, কি? তোর বাবা এলো? না, আসেননি এখনো। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। অহরিশ, অহরিশ, আসেননি বাবা? গল্প বলুন ঠাকুরদা। দেখে এসো দাদা ভাই। দেখতে হবে না, আসেননি। এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদাদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান। আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখনো বলেন শিকারীর নাম উজির আলী বিশ্বাস, কখনো বলেন তার নাম আজিমুদ্দি বিশ্বাস। এমন সময়ে মা ভাত নিয়ে এলেন। আমরা বললাম, ঠাকুরদাদা, মা ভাত এনেছে। ও, এসো বৌমা, এসো। কি রাঁধলে? মাছের ঝোল আর চচ্চড়ি। হরিশ আসেনি বৌমা? না। এখনো এলো না? রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেতে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো, আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না। ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন। কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন। অনেক রাত্রে মা বললেন, বাবা, আপনি এবার শুয়ে পড়ুন, কুচুকে পাঠিয়ে দিয়ে আপনাকে শুয়ে আসুক। হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিচ্ছু মনে থাকে না। তিনি গুয়ারি গিয়েছেন মনে নেই? বুধবারে আসবেন, আপনাকে বলে গেলেন যে। শুয়ে পড়ুন। ঠাকুরদাদা বসে কি ভাবলেন, কথার উত্তর দিলেন না। হয়তো মনে পড়ল বাবার গোয়ারি যাওয়ার কথা। ফুচু গিয়ে তাকে শুয়ে দিয়ে এলো। অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে আয় কি হলো। গিয়ে দেখি ঠাকুরদাদা বিছানার উপর উঠে বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাত রাখছেন। তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরোবেন। বাবা কেন আসেননি এখনো ইত্যাদি। তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি। আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুরদাদা বসে বসেই ঢুলে পড়েন। তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত। ইস, তা আর জানি নে। ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ডখানা কি শুনি। ওরা ছেলে মানুষ, ওদের ঘুমোতে দেবেন না একটু? 100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গুয়ারে গিয়েছেন, বুধবারে আসবেন। আপনি কিছুতেই তা শুনবেন না। রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল। ওরকম করলে থাকুন আপনি সংসারে, আমি একদিকে বেরুই। মাকে ঠাকুরদাদা ভয় করতেন। মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন।
সুর সুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন। মনু, ও মনু, শোন। কি দাদা ভাই? দাদু আমার একটা পয়সা দেবো এখন। ঠাকুরদাদা নিষ্কপটক লোক, তিনি পয়সা দেবেন এ কথা যদি আমি বিশ্বাস করিনি। তবু বলি, কি বলছেন? তোর বাবার চিঠি এসেছে? না, আজ কি বার দাদু ভাই? সোমবার। হরিশ কবে আসবে বল দিকিনি? বুধবারে। বুধবারে? আচ্ছা, যা। বুধবারে বাবা কি জন্য যেন এলেন না, কি জানি। ঠাকুরদাদা সারাদিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান, আর মাঝে মাঝে বলেন, কে এলো? হরিশ? ও হরিশ, কিসের পায়ের শব্দ রে? ও ফুচু, ও নীলু, হরিশ। ফুচু বললে, আমাদের রাঙি গাইয়ের বকনা ঠাকুরদা। ও, এইরকম চলল সারাদিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন, আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শোনার চেষ্টা করছেন। মুখে কিছু বলেন না, হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন, কে? আমি ঠাকুরদা, মনু। মনু, আয়। দাদু ভাই, 9টার গাড়ি গিয়েছে জানিস? এখনো যায়নি ঠাকুরদা, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না। ও, বাবার কথা মুখেও আনলেন না, বললেন, পান ছেঁচে এনেছিস? নিয়ে আয়। বাবা তার পরের দিনও এলেন না। ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন, আর কিছু জিজ্ঞেস করেন না বা বাবার নাম ধরেও ডাকেন না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি ফিরলেন। ঠাকুরদাদা অভিমানে কথাই বলেন না। বাবা বুঝতে পারলেন, মাকে বললেন, বাবার দেখছি রাগ হয়েছে, যাই দেখি গে ব্যাপার। ঠাকুরদা তামাক খাচ্ছেন, বাবা গিয়ে বললেন, বাবা, ও বাবা। পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুরদাদার মুখে কোনো কথা নেই। বাবা, ও বাবা, কেমন আছেন? ঠাকুরদাদা নিরুত্তর। বাবা, রাগ করেছেন নাকি? তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা। রাগ হয় না? এবার ঠাকুরদাদা আর কথা না বলে থাকতে পারলেন না, কেননা ওই যে বাবা বললেন, কাল সকালেই রানাঘাটে যাবেন। ওতেই ঠাকুরদাদার রাগ গলে জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন, আপনি রাগ করতে পারেন, তবে বাবা আমি পরের কাজ করি, কাজ সারতে গেলে 2-1 দিন দেরি হয়েই যায়। আমার জন্য কি আনলি হরিশ? ভালো জিনিস এনেছি বাবা, আপনার ভালো লাগবে। কেষ্টনগরের সর ভাজা। তা দিতে বল, বল বৌমাকে। সে সময়ে মা কালীতলায় প্রদীপ দিতে যাচ্ছিলেন, আসতে দেরি হলো। ঠাকুরদাদা অধীরভাবে বারবার আমাকে বলতে লাগলেন, এলো তোর মা? ও মনু, এলো নাকি রে? বাবা চলে গিয়েছেন নটবর বাণুজ্যের চণ্ডী মণ্ডপে পাশা খেলতে। ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, যা না তোর মায়ের কাছে। ঠাকুরদাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয়। মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকেই। তাঁর জন্য খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অনেক সময় শূন্যের অঙ্ক লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলেপিলেরা খাবে আগে তা নয়, বাহাত্তরে বুড়ো খোকনকে আগে খাওয়া। অত আমার শ্বশুর ভক্তি নেই। উনি আমার কি করেছেন কোন কালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওর হাতে যখন পয়সা ছিল, যখন পাইকপাড়ায় কাজ করতেন। আমি আজ আসিনি এ সংসারে, আমারও হয়ে গেল 30 বছর। আজই না হয় ভীমরতি হয়েছে। কোন কালে উনি ভালো ছিলেন? ওই ছেলে আর ছেলে, আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম। একটা নাড়ু কিংবা
এতটুকু আমসত্ব ছেঁড়া পড়তো ঠাকুরদাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধহয় এর জন্যে। আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না। আষাঢ় মাসে ঠাকুরদাদা শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন, বেদানার রস করে মিছরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুরদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্য। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান, ওষুধ ঠিক মতো দেবে। সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় 2 মাস বিছানা ছেড়ে উঠতেই পারলেন না। বাবা আজ ছাগলের দুধ, কাল কুমড়োর মিঠাই, পরশু আমলকির মোরব্বা, যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান। ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে বালক। তার উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিনরাত খাই খাই, আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনোদিনই ঠাকুরদার ঘেঁষ বড় একটা নিই নে। এখন তো একেবারে ত্রিসীমানায় যাইনে। 10 ডাক দিলে একবার উত্তর দিই কি দিই না। মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব একটা হৃষ্টচিত্তে দেন না। যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মাই নদীর ঘাটে বাণুজ্যে গিন্নির সঙ্গে 1 ঘন্টা ধরে হাবড়হাঁটি বকেন। ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন। হরিশ এলি, হরিশ, হরিশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা। বাবা এসে নিজে দেখাশোনা করবেন, নাওবেন, খাওয়াবেন ঠাকুরদাদাকে। বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন, ছেলে মানুষের মতো। বৌমা আমাকে এ করেনি, আমাকে তা দেয়নি। তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরো হারাতেন। বাবা তা জানতেন, সেজন্যে নিজে সর্বদা খবরদারি করতেন। কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না, এক দিদি ছাড়া। দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বারবার করে মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন কোনো অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, অমন করে বলতে নেই। না, তুমি সেই রকম কথাবার্তা বলছো কিনা তাই বলছি। তবে আমার সংসারের কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে। যতদূর পারি, চিরকাল যা হয়ে এসেছে তাই হবে। একটু মন দিয়ে, মানে উনি বুড়ো মানুষ। আমি তো জানি যা পারি হবে, ভেবো না। বাবা ঠাকুরদার কাছে বিদায় নেওয়ার সময় কতদিন দেরি হবে তা ঠিক বললেন না। বললে ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না, কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরুলেন, ঠাকুরদাদা বললেন, হরিশ, কবে ফিরবি? তার চিরন্তন প্রশ্ন। এই যত শিগগির হয় বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না। আমি জানি ঠাকুরদাদা নাকি 3 বছর বয়স থেকে বাবা এবং মার মতো করে মানুষ করেছেন বাবাকে। ঠাকুর মায়ের মৃত্যুর পরে বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন, চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায়। একমাত্র আপনার জন তিনি নিজে। এই জন্য চোখে চোখে রাখতেন সর্বদা। কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতে পারতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রু বেষ্টিত বলে মনে করতেনই। বাবা এবারে বাড়ি ফিরতে অনেক দেরি করতে লাগলেন। অবশেষে যখন ফিরলেন, তখন গরুর গাড়ি করে, ভীষণ অসুস্থ অবস্থায়, ঘোর জ্বর। জ্বরের ঘোরে বলতে লাগলেন,
বাবাকে কেউ বলো না যে আমি অসুস্থ হয়ে বাড়ি ফিরেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন। হরিশ, বুঝতে পেরেছিলেন কিনা কি জানি। হরিশ, ও হরিশ, আমার জন্য কি আনলি বাবা? ও হরিশ। বাবা ঠিক শুনতে পান, জ্বরে ধুঁকতে ধুঁকতে বলেন, বাবা বাঁচতে আমার যেন কিছু না হয়, হে ভগবান, মনেও সুখ পাবো না। অসুখ বড় বাড়ল। জেলা থেকে ডাক্তার এসে দেখল দুদিন। সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হতে লাগলো। একদিন বড় বাড়াবাড়ি হলো। ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই, বাবাকে নিয়ে সবাই ব্যস্ত। গ্রামের ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখলে। সবাই বলতে লাগলো, সুবোধ বোধহয় আর বাঁচবে না। আহা, বুড়োর কি কপাল। বাবার মৃত্যু হলো শেষ রাত্রে। ঠাকুরদাদা তার কিছুই জানেন না, গভীর ঘুমে অচেতন। খুব ভোরবেলা বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদাদার হাত ধরে ছোট করে বাইরে কোথায় নিয়ে গেল। চলুন জ্যাঠামশাই, একটু বর্দার বাড়িতে, আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব? কান্নাকাটির চাপা শব্দ পেয়ে বলতে লাগলেন, হরিশ, ও হরিশ, কি রে, কিসের শব্দ? হ্যাঁ? সন্ধ্যেবেলা বাড়ি ফিরে ঠাকুরদাদাকে ঘিরে বসি আমরা সবাই। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে। নতুন কেমন যেন একটা মমতা, যা এতদিন মনের মধ্যে কখনো খুঁজে পাইনি আগে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দাদু। বিনুর মায়ের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি। গল্প পাঠে, শব্দগ্রহণে, অন্যান্য চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।